কল্পনা করুন তো, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আয়নায় দেখেন আপনার মুখ বদলে গিয়েছে। কখনো আপনি এক বৃদ্ধ, কখনো এক শিশু, আবার কখনো এক তরুণী। এমনই এক অদ্ভুত আর অভিশপ্ত জীবন। কিন্তু এই রহস্যময় জীবনও যখন প্রেম এলো, তখন কি হয়েছিল, আর এই সবটা জানতে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। সিনেমার প্রধান চরিত্র জিন নামের একটি ছেলের, যার কোনো নির্দিষ্ট মুখ নেই এবং সে প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে। আর সে আমাদের কাছে তার গল্প বলছে। সে বলে সে যখনই সে ঘুম থেকে উঠে সে একজন নতুন মানুষে পরিণত হয়। কখনো সে বৃদ্ধ, কখনো শিশু, আর কখনো এক তরুণী, আবার কখনো সে ছেলে। তার শরীরে তার পরিচয় সব কিছু বদলে যায়, এমনকি সে বিদেশীয় হয়ে যায়। তার কণ্ঠস্বর, তার চোখের দৃষ্টি সবকিছু পরিবর্তন হয়ে যায়। সে যে শরীরেই পাক না কেন, তার শরীরের সঙ্গে সঙ্গে বয়সের সাথে তাল মিলিয়ে সবকিছু বদলে যায়। আর এই কারণেই তাকে ভিন্ন ভিন্ন পাওয়ারের চশমা এবং ভিন্ন মাপের জুতা এবং উভয় লিঙ্গের পোশাকই তার কাছে ছিল। এরপর সে জানায় সে ফার্নিচার ডিজাইনিং বা আসবাবপত্র নকশা করত, আর এটাই ছিল তার পেশা। সে প্রথমে নিজের হাতে আসবাবপত্র ডিজাইন করে এবং তারপর সেগুলা সে নিজেই তৈরি করে। সে তার এই অবস্থার সাথে অভ্যস্ত ছিল, কারণ সে জানতো না কিভাবে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে হয়। সে তার সব কাজ ইন্টারনেটে করত, কারণ ইন্টারনেটে সরাসরি যাওয়ার প্রয়োজন ছিল না। কেবল দুজন মানুষই এই রহস্য সম্পর্কে জানত, একজন তার মা আর অন্যজন তার প্রিয় বন্ধু সাং। তারপর আমাদের সাংকে দেখানো হয় যে জিনের সাথে আসবাবপত্রের কাজ করত। আসলে আসবাবপত্র ডিজাইনিং বাদে এবং কাস্টমার ডিলার সবকিছুই সাং করত। একদিন সাং জিনের বাড়িতে এসে এবং তাকে বলে যে আজ তুমি খুব হ্যান্ডসাম এবং সুদর্শন দেখাচ্ছে তোমাকে, চলো বাইরে ঘুরে আসি। তারা এই কথা শুনে দুজনেই একটা ক্লাবে যায় এবং এখানে অনেক আনন্দ করে। জিন একজন মেয়ের সাথে ঘুমায় এবং পরের দিন ঘুম থেকে উঠে সে একজন বৃদ্ধায় পরিণত হয়ে গিয়েছে। সে তার ল্যাপটপে তার সব ভিডিও ধারণ করে রেখেছে। সে বলে যখন সে বিদেশি হয়ে যায় তার জাতীয় ভাষা সে বলতে পারে না, বরং সে বিদেশি ভাষাই বলতে পারে, যেমন চাইনিজ, জাপানিজ, যদিও তা সে শেখেনি। এই পরিচয় পরিবর্তনের কারণে কেউ কখনো তাকে ভালো লাগেনি এবং কেউ কখনো কাউকে ভালোবাসেনি। তার শরীরে এই রূপান্তর প্রায় 12 বছর আগে শুরু হয়েছিল, যখন তার বয়স ছিল মাত্র 18। তারপর তার অতীতের একটি মুহূর্ত দেখানো হয়, যখন সে ঘুম থেকে উঠে সে আয়নায় নিজেকে দেখে এবং সে একজন অদ্ভুত মানুষ হয়ে গিয়েছে। তা দেখে সে খুব ভয় পেয়ে যায়। এরপর সে তার মাকে সবকিছু বলে। এই কথা শুনে তার মা বড্ড অবাক হয়ে যান। এরপর সে নিজেকে আস্তে আস্তে নিজেকে সামলাতে থাকেন। জিন বাকি মানুষদের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারছিল না। সে তার জীবন সামলানোর চেষ্টা করছিল। একদিন সাং জিনের বাড়িতে কিছু জিনিস নিয়ে যায় এবং একজন মধ্যবয়সী মহিলা দরজা খোলেন। তিনি তাকে খাবারের প্রস্তাব দেন। সাং মনে করে হয়তো এটি তার আসল মা, কিন্তু তারপর জিনের আসল মা যেখানে আসেন তখন সে জানতে পারে এই মহিলাটি আর কেউ নয়, বরং স্বয়ং জিন। সে স্তব্ধ হয়ে যায় এবং এখন যা করতে তা বিশ্বাস করতে পারে না। বাস্তবতা জানার জন্য সেই মহিলাকে জিন সম্পর্কে কিছু প্রশ্ন করে, এমন প্রশ্ন যা কেবল শুধু জিনই জানত। তার উত্তরস্বরে ওই মহিলা সঠিক উত্তর দেন। সাং এটি দেখে অবাক হয় এবং হাসতে শুরু করে। ঘটনার পর সাং প্রতিদিন তার বাড়িতে আসতো এবং জিন প্রতিদিন একজন নতুন মানুষ হতো। তারা দুজনে কথা বলতো এবং সব সময় হাসাহাসি করত। তাদের জীবনকে তারা উপভোগ করত। একদিন যখন জিন একটি মেয়ে হলো, তারা দুজনে একসাথে ক্লাবে গেল। সাং তাকে বলল যে তারা 15 বছর ধরে বন্ধু এবং তুমি এখন একটি ছেলে থেকে মেয়ে হয়েছ, তাহলে তুমি কি আজ তোমার মেয়ের শরীর আমাকে ঘনিষ্ঠ হতে পারো? এটা শুনে জিন সম্পূর্ণ ভিন্ন এক উত্তর দিল। সে বলল, নিজেকে নিয়ন্ত্রণ করো সাং। পরের দিন তার আবার দেখা করে এবং এখন জিন একজন ছেলে হয়েছে। সাং তাকে বলে সে যে কোম্পানিতে কাজ করে তার মালিক জিনের ডিজাইনগুলো চুরি করেছে। তার মাথায় একটু বুদ্ধি আসে, সে এটি ব্যবহার করে নিজের কোম্পানি শুরু করার কথা ভাবে এবং এর নাম দেয়
অ্যালেক্স। একই সাথে তারা ভাবে যে জিন ডিজাইন করবে এবং সে আসবাবপত্র বিক্রির জন্য লোক নিয়োগ করবে। প্রথমে জিন কেবল একজন আসবাবপত্র নির্মাতা ছিল, তারপর সে একজন আসবাবপত্র সরবরাহকারী হয়ে ওঠে। তারপর একদিন জিন আসবাবপত্রের দোকানে যায় এবং সেখানে কিছু একটা দেখে। ইতিমধ্যেই সু নামের একটি মেয়ে তাকে দেখেছিল। সে ওই দোকানের একজন কর্মী। সে জিনকে জিজ্ঞেস করে, আপনি কি চান? সে বলে, আমার এমন একটি চেয়ার দরকার যা আমাকে ঘোড়ার পিঠের মতো বসার অনুমতি দেবে। এটি শুনে তাকে অ্যালেক্স নামক একটি কোম্পানি দেখায়। সে বলে, আপনি এখানে সবকিছুর মধ্যে সেরাটা পাবেন। এর মানে হলো সে তাকে তার নিজের ওয়েবসাইটেই সাজেস্ট করছে। সে তাকে জিজ্ঞেস করে যে অন্যের জিনিসের প্রশংসা করা এবং বিনামূল্যে বিজ্ঞাপন দেওয়া অনুমতি কি আছে। আর এটি শুনে সু হাসতে শুরু করে। সে প্রতিদিন সুকে দেখতে আসতো সেখানে। ভিন্ন ভিন্ন মুখের কারণে সু চিনতেও পারছিল না সে যে একই মানুষ। সে আর কেউ না, বরং জিন। ধীরে ধীরে সে সুকে পছন্দ করতে শুরু করে এবং তার প্রেমে পড়ে যায়। তার কাছে সুয়ের দোকানের ভিজিটিং কার্ডের বিশাল এক সংগ্রহ ছিল। সে প্রতিদিন আলাদা আলাদা গ্রাহক হিসাবে সেখানে যেত। একদিন যখন জিন একজন সুদর্শন ছেলে হয়, সে কেনাকাটার জন্য সুয়ের দোকানে যায়। কোনোভাবে সে তাকে ডিনারের প্রস্তাব করে, যার জন্য সু তাকে প্রত্যাখ্যান করে। সে তাকে বলে যে এই প্রশ্নটি করার জন্য আমি অনেক অনুশীলন করেছি। তার আন্তরিকভাবে সদ্ভাব দেখে সু রাজি হয়ে যায় আর সে খাবার কিনে এবং তাকে তার আসবাবপত্র তৈরির জায়গায় নিয়ে যায়। সু সেখানে যেতে রাজি হয় না। তার ব্যক্তি জিন তাকে নিয়ে তার সেক্রেটারির নাম্বার দেয় এবং বলে, আমি ভুল মানুষ নই, কিন্তু আপনার যদি এখনো ভুল কিছু মনে হয় আপনি অভিযোগ করতে পারেন। তারপর তারা দুজনে সেখানে যায় এবং সেখানে যাওয়ার পর সে বুঝতে পারে এটি হলো সেই অ্যালেক্স ফ্যাক্টরি। কারণ ওইখানকার মানুষ অ্যালেক্স আসবাবপত্র পছন্দ করত। তারা দুজনেই ডিনার করে এবং তারপর সে তাকে বাড়ি নামিয়ে দেয়। তারপর তারা পরের দিন আবার দেখা করার পরিকল্পনা করে, কিন্তু সমস্যা এখানে ছিল সে যদি ঘুমিয়ে পড়ে তবে সে আবার বদলে যাবে। এটি দেখে সে প্রতি ঘন্টায় একটি অ্যালার্ম সেট করে যেত যেন সে ঘুমিয়ে না পড়ে। একই সাথে সে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে যাতে সময় কেটে যায়। পরের দিন তারা দুজন আবার দেখা করে এবং অনেক আনন্দ করে। সো তাকে অ্যালেক্স একটি কাজ সম্পর্কে জিজ্ঞেস করে। সাং সেখানে চলে আসে এবং তারা দুজনে তাকে দেখে লুকিয়ে পড়ে। এরপর সু এবং সাং বাড়ি চলে যায় আর জিন সেখানে বসে কাজ করতে শুরু করে এবং নিজেকে জাগিয়ে রাখার চেষ্টা করে। পরের দিন তারা আবার দেখা করে। তখন আমরা দেখি যে জিন অনেকদিন ধরে ঘুমায়নি। পরের রাতে সে যখন তাকে নামিয়ে দিতে চাচ্ছিল, বাসে ঘুমের কারণে সে ঘুমিয়ে পড়ে আর বাস স্টেশনে থেমে যায়। সে জেগে ওঠে এবং দেখে সে একজন মধ্যবয়সী মানুষ হয়ে গিয়েছে। স্টেশনে পৌঁছে সে দেখে যে সু তার জন্য অপেক্ষা করছে। সেখানে থাকা সত্ত্বেও সে তার কাছে যেতে পারেনি। এখন সেই হ্যান্ডসাম ছেলেটি একজন বৃদ্ধ মানুষ হয়ে গিয়েছিল। সু তাকে দেখলে অবাক হবে। ইতিমধ্যে সে তার বয়সের কাছ থেকে একটি কল পায় এবং সে চলে যায়। সু জিনকে অনেক কল করে কিন্তু সে উত্তর দেয় না এবং তাকে একটি সরি মেসেজ পাঠায়। এখানে জিন বুঝতে পেরেছিল যে তার সুন্দর জীবনের অবসান ঘটেছে। সুর উত্তর আসে, তুমি কোথায়? আমি বাস স্টপে তোমার জন্য অপেক্ষা করেছি। সে সিদ্ধান্ত নেয় সে আর তাকে কখনো ছেড়ে যাবে না, বরং তাকে পুরো সত্য বলবে। পরের দিন জিন একটি মেয়ে হয় এবং সুকে তার সাথে যেতে বলে। সে বলে, আমি জিন সম্পর্কে সবকিছু জানি এবং তাকে ফার্নিচারের ফ্যাক্টরিতে নিয়ে আসে। জিন তাকে তার সব ভিডিও দেখায় এবং তার সব মুখের ভিডিও তার সামনে প্রকাশ করে। সে তাকে আরো জানায় সে একজন ছেলে, কিন্তু যখন সে জেগে ওঠে তার লিঙ্গ পরিবর্তন হয়ে যায় এবং যার সাথে সাথে এতদিন সে ঘুরে বেড়াচ্ছিল সেই হলো জিন। এটি বিশ্বাস করে না, বরং সু সেখান থেকে চলে যায়। অনেকদিন পরও সুজিনকে ভুলতে পারেনি। সে তার কথা ভাবতে থাকে এবং একদিন তার ফ্যাক্টরিতে তার সাথে দেখা করতে যায়। সে এখন একজন জাপানি মহিলা এবং সুকে ভেতরে আসতে বলে। সু তাকে প্রশ্ন করে, তোমার কি সত্যি আমার প্রতি অনুভূতি আছে?
যদি থাকে তবে তোমাকে আমার অনুরোধে রাজি হতে হবে। সে বলে যে আমি তোমার সাথে ঘুমাতে চাই এবং তোমাকে নিজের চোখে পরিবর্তন হতে দেখতে চাই। ঘুমানোর সময় সে তাকে জিজ্ঞেস করে এটি কতদিন ধরে চলছে। তখন সে জানায় তার পুরো গল্প বলে। এর মধ্যে সু তার আসল বয়স জানতে পারে, যা ছিল 29 বছর এবং সুয়ের বয়স ছিল 29। সে তাকে জিজ্ঞেস করে তুমি আমাকে কেন বেছে নিলে। জিন তাকে বলে যে আমি আমার অবস্থানকে মেনে নিয়েছিলাম এবং আমি এতে অভ্যস্ত ছিলাম, কিন্তু তোমাকে দেখার পর আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। তারপর তারা দুজন ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন তারা জেগে ওঠে, জিন সেখানে আসে। এখন সে সুদর্শন ছেলে, এর মানে সে পরিবর্তিত হয়েছে। সে খুশি যে সবকিছু জানার পরও সু তার সাথে আছে। এরপর তারা সবসময় একসাথে সময় কাটাতো এবং একসাথেই থাকতো। তারা দুজনেই খুব খুশি জীবন কাটাচ্ছিল। পরের দিন সু জিনের ঘাড়ে একটি ট্যাটু করে দেয়, যাতে তাকে সে শনাক্ত করতে পারে। একদিন জিনকে সুয়ের সাথে একটি পার্টিতে যেতে বলে, কিন্তু তখন সে একজন বৃদ্ধা মহিলায় রূপান্তরিত হয়ে যায়। সে ঘুমানোর অনেক চেষ্টা করে, কিন্তু ঘুম আসে না। পার্টি সবাই তাদের সঙ্গীদের সাথে এসেছিল, কিন্তু সু একদম একা ছিল। সবাই সুয়ের সঙ্গীকে দেখতে চাইতো। তখনই পার্টিতে একজন লোক সুয়ের হাত সেভাবে ধরে যেভাবে জিন তাকে বলেছিল যে সে তাকে চিনতে পারবে। পার্টির সবাই দেখে তা অবাক হয়ে যায়, বিশেষ করে সুয়ের বস। পরের দিন সে একটি মেয়ে হয় এবং সুকে তার মায়ের সাথে দেখা করতে নিয়ে আসে। তার মা তাকে ধন্যবাদ জানায় যে সে তার ছেলের সাথে আছে। সকালে সে নিজেকে প্রশ্ন করে যে সু কি বিয়েতে রাজি হবে এবং আমরা কি তাকে বিয়ের কথা জিজ্ঞেস করা উচিত হবে, এবং সে অনেকদিন ধরে তার বিয়ের আংটি তৈরিতে ব্যয় করে। পরের দিন সু একজন ডাক্তারের সাথে কথা বলে এবং সে তাকে তার অবস্থা এবং জিনের রূপান্তরিত হওয়ার সে সব কথা তাকে জানায়। ডাক্তার সুকে টেনশন বা মানসিক চাপ কমাতে বলে এবং ডিপ্রেশনের ঔষধ লিখে দেন এবং সে বলে আমি তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত পছন্দ করি এবং মন বলে যে এই সময় যেন না ফুরিয়ে যায় এবং আমি চাই তুমি আমার মতো একজন স্বাভাবিক মানুষ হও। সে তাকে জিজ্ঞেস করে সে কি তাকে বিয়ে করবে কিনা। সু কোনো উত্তর দেয় না। তারপর সে তাকে বাড়িতে নামিয়ে দেয়, আর তাই পথে সে আবার জিজ্ঞেস করে তুমি কি আমাকে বিয়ে করবে। সু তাকে গাড়ি থামাতে বলে। সু বলে যে বিয়ে কোনো সাধারণ বিষয় না, আমি আমার পরিবারকে কি বলবো। সে যে এমন একজন ছেলে যে প্রতিদিন বদলে যায়। তার কথা শুনে সে বলে আমি যখন তোমার থেকে দূরে যাই তখন আমার ভালো লাগে না। সে তাকে বলে যে তুমি কেবল নিজের কথা ভাবো, তুমি জানো তুমি কে এবং তোমার পরিচয় কি। আজ আয়নায় তোমার মুখ একরকম, কাল অন্যরকম। তুমি নিজেও নিজেকে চিনতে পারো না। তোমার জুতো, তোমার পোশাক, তোমার চশমা পরা কথা ভাবতেও অনেক সময় লাগে। এখন সে বলে যে আমার জন্য এটা বোঝা খুব কঠিন যে এই ব্যক্তিটি আসলেই জিন। তাহলে আমি বাকি লোকদের কিভাবে বলবো যে তুমি জিন। সে তার অস্থিরতা বুঝতে পারে। সু গাড়িতে ওঠে এবং তার টেনশন কমানোর ওষুধ খায়। এরপর সু হাসপাতালে ভর্তি হয় এবং জিনও সেখানে আসে। জিন জানতে পারে সু ডিপ্রেশন কমানোর ওষুধ খায় এবং অতিরিক্ত ডোজের কারণে সে অসুস্থ হয়ে পড়েছে। সে তার সেলফোনে ডাক্তারের সাথে কথা গোপন করে। সে বুঝতে পারে যে সুয়ের এই অবস্থা তার কারণে হয়েছে। পরের দিন সে একটি মেয়ে হয় এবং তার মায়ের সাথে থাকে। তার মা তাকে সত্য বলে যে সে ঠিক তার বাবার মতো। তার বাবাও এই একই রোগ ছিল এবং তিনিও বদলে যেতেন, আর সেই কারণে তিনিও মানসিক চাপে ভুগছেন। তার স্ত্রীর অবস্থা দেখে জিনের বাবার অদৃশ্য হয়ে গিয়েছিল, যাতে তার স্ত্রী বিরক্ত না হয়। এটি শুনে সেও সিদ্ধান্ত নেয় তার একই কাজ করা উচিত। তারা দুজনেই সন্ধ্যায় আবার দেখা করে এবং কিছুক্ষণ হাঁটার পর জিন তাকে বলে আমাদের ব্রেকআপ বা বিচ্ছেদ করা উচিত। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। বিচ্ছেদের আগে জিন সুকে একটি চেয়ার দিয়েছিল। সু যখন এই চেয়ারটি দেখে তখন সে কান্না করে এবং জিনের কথা খুব মনে করে। মাস পার হয়ে যায়। একদিন সুয়ের বস তাকে একটি ওয়েবসাইটে একজন জনপ্রিয় ডিজাইনের আসবাবপত্র দেখাচ্ছিলেন। এটি দেখে সে বুঝতে পারে এগুলো জিনের ডিজাইন। তার বস বলেন এই ডিজাইনটি চমৎকার,
এবং এর সাথে তাকে সে খোঁজার সিদ্ধান্ত নেয়। তারপর জিনকে চেক রিপাবলিক একজন ডিজাইন হিসেবে দেখানো হয় এবং সে তখন ওই জায়গারই নাগরিকত্ব ছিল। সে সেখানে তাদের ভাষায় কথা বলছিল। অন্যদিকে জিনের ঠিকানা জানার পর সু সেখানে যায়, কিন্তু জিন তাকে যে বলে জিন নামে কোনো ছেলে নেই। সে তাকে বলে যে আমি কোরিয়ান একটি স্টুডিও থেকে এসেছি এবং সে তাকে ভেতরে ঢুকতে দেওয়ার জন্য অনুরোধ করে। সে ভিতরে যাওয়া মাত্রই আলাদা আলাদা জুতো, পোশাক এবং আসবাবপত্র দেখতে পায়, যা জিনের তৈরি আসবাবপত্রের মতোই মিলছিল। যার প্রেক্ষিতে সে বলে, থামো জিন, আমি পুরোপুরি বদলে গেছি, আমি তোমার সাথে থাকতে চাই। জিন তাকে বলে তুমি আবার অসুস্থ হয়ে পড়বে। সে বলে এই রোগের চেয়েও আমি এখন যে জীবনযাপন করছি সেটা আরো বেশি ভয়াবহ এবং দুর্বিষহ। সে জিনের কাছে ক্ষমা চায় এবং তারা দুজনে একসাথে হাঁটতে যায়। সে তাকে বলে যে একদিন সে তাকে বদলে যেতে দেখেছিল, খুব ভয় পাইয়ে দিয়েছিল। সে নিজেকে বোঝানোর জন্য যথেষ্ট চেষ্টা করেছিল, কিন্তু সে পারেনি। এবং সে বলে যে আমি মনে করি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর এখন সে নিজেকে বিয়ের প্রস্তাব দেয় এবং সে একই আংটি দেয়। আর এভাবে তাদের জীবনে এক সুখময় সমাপ্তি ঘটে।